আসলে এই এয়ারপোর্টে অতীতের তুলনায় সবচেয়ে বাজে অবস্থা এখন চলছে। ট্রলি সংকট। আমি জানি না রাষ্ট্রের কতটা টাকা সংকট যে প্রবাসীর একটা ট্রলির জন্য আমি গত 6 মাসে 2বার দেশে গেছি, যে যেখানে বেল্ট থাকে মানে আমাদের বিমানের লাগেজগুলো নামে, এখান থেকে ট্রলি আনতে ভাই ওই মাথায় দৌড়ে যেতে হয়, মানে এক ধরনের যুদ্ধ চলে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এই সময়ে সরকার, দ্যাট মিনস ডক্টর ইউনূস, ইসি, সেনাবাহিনী এবং বিএনপি, ডিপ স্টেটের একটা অংশ, প্রশাসন, এদের মধ্যে একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে। জামাত নেতার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এই অভিযোগটি এনেছে চরমোনাইয়ের পীরের একজন মুরিদ। তার অভিযোগ হচ্ছে জামাতের একজন নেতা বরিশালে একজন নারীকে হেনস্থা করেছে। এই খবর প্রকাশিত হবার পরে সমস্ত মিডিয়াগুলো একযোগে এই খবর প্রকাশ করেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন, অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন। প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এই সময়ে সরকার, দ্যাট মিনস ডক্টর ইউনূস, ইসি, সেনাবাহিনী এবং বিএনপি, ডিপ স্টেটের একটা অংশ, প্রশাসন, এদের মধ্যে একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে, যেটা আমাদের রাজনীতির জন্য এক অশনি সংকেত এবং রাজনীতির আকাশে সুস্পষ্টভাবে আবার কালো মেঘ। রাজনীতি এমনই এক গৌরব বা অনিশ্চয়তার খেলা। রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়। দেশটা যখন একটু সামনের দিকে যায়, আবার সে অপশক্তি পিছনের দিকে টেনে নেয়। দর্শক, ডক্টর ইউনূস সিরিয়াসলি 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন চান এবং গণভোটে হা জয়যুক্ত হোক, এটা চান, এবং এর মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ কায়েম হোক, সংস্কারের একটা বাংলাদেশ হোক, জনগণের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, এটা তিনি সিরিয়াসলি চান। কিন্তু নির্বাচনের মোটামুটি ডক্টর ইউনূসের এই সিস্টেম, নেতৃত্ব, আকাঙ্ক্ষা, ইউনূসের আন্ডারে যেসব প্রতিষ্ঠান আছে, পুরো বাংলাদেশ তো ইউনূসের আন্ডারে, কারণ তিনি সরকার প্রধান, তারা সবাই মেনে নিয়েছিল। কিন্তু এখন শেষের দিকে এসে আবার তারা ষড়যন্ত্র করছে। এখানে দিল্লি সাউথ ব্লক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএনপির একটা বিরাট প্রভাব নির্বাচন কমিশনে রয়েছে, আপনারা জানেন। সেই নির্বাচন কমিশন এখন বেঁকে বসেছে, ইউনূসের সাথে সংঘাতে যাচ্ছে। এটা ভেরি ডেঞ্জারাস। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়েও আবারও নানান প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে সংগ্রাম, সেই নির্বাচনী প্রক্রিয়ায় সর্বপ্রথম খুন হওয়ার ঘটনা, শহীদ হওয়ার ঘটনা ঘটেছে ওয়াকারের নিজ এলাকায়। মানে ওয়াকারের একটা, এটা তো মিনিমাম একটা হিসাব, তার এলাকাটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, তাও কিন্তু পারেনি। শেরপুরে যে জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওইখানে সেনাবাহিনীর দায় আছে, কারণ সেনাবাহিনী জানতো যে সন্ত্রাসীরা এই জায়গায় অপেক্ষা করছে, তারপরও সন্ত্রাসীদের ওখান থেকে ডিসপার্স করেনি, বরং জামাত নেতাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। অতএব এটা পরিকল্পিত কিনা এটা খতিয়ে দেখতে হবে। ইটস ভেরি ডেঞ্জারাস। একই সাথে দর্শক, যেহেতু দিল্লি নড়েচড়ে বসেছে, আমার দেশ এটা স্পষ্ট করেছে, দিল্লি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। তার চেয়ে তো ডেঞ্জারাস, তারেক জিয়া উঠে পড়ে লেগেছেন যাতে গণভোটে হা জয়যুক্ত হতে না পারে, যাতে না জিতে। কারণ তারেক জিয়া এমনিতেই আলু পেঁয়াজের সংরক্ষণাগার তৈরি করে গণভোট বানচাল করতে চেয়েছিলেন, গণভোটকে ধামাচাপা দিতে চেয়েছিলেন। বিএনপি প্রকাশ্যে গণভোটের বিরোধিতা করেছিল, পরে গণভোট মেনে নিয়েছেন। এখন জাতীয় নির্বাচনের দিন বিএনপি কেন গণভোট চেয়েছে? যাতে এই গণভোটটা খেয়ে দেওয়া যায়, গণভোট নিয়ে নতুন কিছু না হতে পারে, এরকম একটা ধান্দায় কিছুদিন বিএনপি চুপচাপ ছিল। কিন্তু এখন তারেক রহমান ইজ ভেরি সিরিয়াস যে গণভোট না জয়যুক্ত হলে কোনো ঝামেলা নাই, এসব গণভোট লাথি দিয়ে ফেলে দেওয়া যাবে, কারণ না জয়যুক্ত হয়েছে। তারপরে জুলাই সনদ নিয়ে কেউ যদি মুখ খুলে, তার খবর আছে, এটা তারেকটা করবে যদি ক্ষমতা আসতে পারে। এখন গণভোটে না ভোট জয়যুক্ত করাতে তারেক, দিল্লি, ভারত, আওয়ামী লীগ এরা মিলে গভীর ষড়যন্ত্র করছে এবং সরাসরি ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেনাপ্রধানের ভূমিকা এখানে রহস্যজনক। এই খবর আপনারা অনেকে জানেন না দর্শক। পর্দার অন্তরালে এই খেলা এখন চলছে। এই খেলার অনেক কিছুই প্রকাশ হচ্ছে না, আমরা জানি, আপনারা জানেন না, আমি জানাচ্ছি। তবে দু একটা বিষয় প্রকাশ হচ্ছে। আমি প্রথমে যেটা বলেছি, গণভোটে যাতে হা জয়যুক্ত হতে না পারে, এই জন্য দিল্লি, দ্যাট মিনস সাউথ ব্লক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা এখানে সিরিয়াসলি কাজ করছে। বাংলাদেশের ডিপ স্টেটের একটা লার্জ পোর্শন, তারা তাদের সাথে মিলে নানান মেকানিজম করছে। এখানে ডিপ স্টেট একটা অংশ ভারতের মাধ্যমে তারেক রহমানকে তথ্য দিচ্ছে যে রাজনীতির মোড় এই দিকে যাচ্ছে, জনমত এইটা, কারণ তারা একটা শক্তিশালী গোয়েন্দা সংস্থা। এইসব তথ্য যদি কোনো দল পায়, তাহলে খুব সহজে তারা পলিসি প্রণয়ন করতে পারে এই দুর্বলতাগুলো ওভারকাম করতে। বিএনপি কাজটা করছে, ডিপ স্টেট হেল্প করছে বিএনপিকে তথ্য দিয়ে, এবং পরিবেশ বুঝে নির্বাচন ঠিক আগ মুহূর্তে এমন একটা নাটকীয় পরিস্থিতি বিএনপি তৈরি করছে যাতে হা জয়যুক্ত হতে না পারে। তারেক রহমান ভুলেও, তার বুকে বোম মারলেও একবারও তিনি গণভোটে হায়ের পক্ষে বলেন না। আবার নজরুল ইসলাম খানের মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেছেন যে বিএনপি হায়ের পক্ষে। আবার মাঠে ময়দানে বিএনপির লোকজন না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। তো দর্শক, এবং মেজর হাফিজ স্পষ্ট ভাবে বলছেন যে এই গণভোট আমরা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছি, আমরা হা ভোটের পক্ষে না, কিন্তু পক্ষে থাকতে বাধ্য হচ্ছে। আসলে তার পক্ষে না, কেন বাধ্য হচ্ছে? তারা না ভোট তো দিলেই হয়, এখানে তো বাধ্যর কিছু না, আসলে তারা না ভোটের পক্ষে। এখন এইটা বাধাগ্রস্ত করার জন্য তারেক রহমান নির্বাচন কমিশনের যেহেতু তার প্রভাব আছে, তারেক রহমান আসলে জাদুর মতো মুহূর্তের মধ্যে ছুটির দিনেও
তিনি ভোটার আইডি কার্ড করে ফেলেন, যেটা নিয়ে একটা অনিশ্চয়তা থাকার কথা যে এত লেটে যাবো, আমি ভোটার হতে পারি কি পারি না বলা যায় না। কিন্তু না, যখন ভোটার হওয়ার কোনো সিস্টেম নাই তখন কয়েক ঘন্টার মধ্যে ভোটার হয়ে তিনি প্রার্থী হয়ে গেলেন, এবং তার বিদেশি নাগরিকত্ব বা এগুলো নিয়ে কেউ কোনো নাড়াচাড়া দেওয়ার সাহস পায় না। সেই তারেক রহমান তার পকেটের যে পকেট কমিশন, নির্বাচন কমিশন, তাদেরকে দিয়ে একটা পরিপত্র জারি করিয়েছে, যেটা নিয়ে সমকালের রিপোর্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে বহুমুখী খেলা চলছে। ডক্টর ইউনূস ভার্সেস সেনাবাহিনীর একাংশ ভার্সেস ভারত ভার্সেস ইসি। সমকাল রিপোর্ট করেছে এইভাবে, হাবোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি, যেখানে এই সরকারের নীতিগত অবস্থান তার হাবোটের পক্ষে। এটা তো ভেরি সিম্পল, এই সরকারটাই তো হাবোটের সরকার, এই সরকারটাই তো জুলাই সরকার, এই সরকারটা তো এক্সিস্টিং সংবিধান অনুযায়ী একটা অবৈধ সরকার, এই সরকার তো কোনো নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকার না। অতএব এই সরকারের ভিত্তি হচ্ছে জুলাই, অতএব তারা জুলাই সনদ পাশ করানোর জন্য হাবোটের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেবেন, এটা তো ভেরি সিম্পল। বরং এখানে তো কিসের ভোট ছাড়াই তো সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে পারত, কিন্তু পরবর্তীতে কেউ যেন এটা বাতিল করতে না পারে বা কোর্টের মাধ্যমে কোনো অঘটন ঘটাতে না পারে, এটার জন্য জাস্ট গণভোটের আয়োজন করা। জুলাই সনদ বাস্তবায়নে তো কোনো ভোট দরকার নেই, এটা তো এই সরকারের একদম মৌলিক দায়িত্ব, কিন্তু এটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য গণভোটের আয়োজন করা। তো সেখানে নির্বাচন কমিশন কেন এর বিরোধিতা করবে যে সরকার বা সরকারের লোকজন হাবোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না? এতদিন তো বলে নাই, এতদিন তো সরকার প্রকাশ্যে সরকারের সবাই একদম ডিসিরা সরাসরি হাবোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, মসজিদের খতিবদের ডেকে বলেছে যে আপনারা সবাই হাবোটের পক্ষে প্রচারণা চালান, শুধু গণভোটের না, হাবোটের পক্ষে প্রচারণা চালান। কিন্তু এখন নির্বাচনের কয়েকদিন আগে এসে নির্বাচন কমিশন বলছে যে না, দেখেন হাবোটের পক্ষে প্রচারণা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অবস্থানের মুখোমুখি। সরকার যখন সর্বশক্তি নিয়ে প্রচার মাঠে, তখন এই নির্বাচন কমিশন বলছে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবে না। তারা যদি হা অথবা নায়ের পক্ষে প্রচার চালান, সেটা হবে দণ্ডনীয় অপরাধ। ঘটনা তো ঘটে গেছে উল্টাপাল্টা। এতদিন তো ডিসিরা সরাসরি হাবোটের পক্ষে বলেছেন, এখন বলছে এটা দণ্ডনীয় অপরাধ। তাহলে এখন কি হবে? সব কিন্তু এলোমেলো হয়ে গেছে। এটা অশান্তির সঙ্গে ভেরি সিরিয়াস। এর মানে কি, এই ইসি 24-এর বিপ্লব ধারণ করে না, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে না, তারা এখন সুশীল, আওয়ামী স্ট্রাকচার বিশ্বাস করে। এটা তারেক রহমান চাপ দিয়ে এটা করিয়েছেন। ইসি কিন্তু এতদিন কিছু বলেনি, এতদিন ডিসিরা প্রচারণা চালিয়েছে, ইসির চোখে বাজে নাই, এখন বেঁচেছে। অতএব গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কি হয় বাংলাদেশে বলা যায় না, টান উত্তেজনা, রাজনীতির আকাশে কালো মেঘ। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় জুলাই আন্দোলনের যে অভ্যুত্থান চেতনা সবকিছুকে মিক্সিং করে তিনি বসেছিলেন। বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন ঠিক এয়ারপোর্টে নেমেই। কিন্তু আসলে এই এয়ারপোর্টে অতীতের তুলনায় সবচেয়ে বাজে অবস্থা এখন চলছে। ট্রলি সংকট, আমি জানি না রাষ্ট্রের কতটা টাকা সংকট যে প্রবাসীর একটা ট্রলির জন্য, আমি গত 6 মাসে 2বার দেশে গেছি, যে যেখানে বেল্ট থাকে মানে আমাদের বিমানের লাগেজগুলো নামে, এখান থেকে ট্রলি আনতে ভাই ওই মাথায় দৌড়ে যেতে হয়, মানে এক ধরনের যুদ্ধ চলে। কেন এখন পর্যন্ত এটারই সমাধান হলো না? এটা ডক্টর ইউনূস সরকারের কাছে প্রশ্ন রেখে শুরু করছি যে অনেক তো দিলেন, পাকিস্তানকেও অনেক কিছু আপনি দিয়ে গেছেন। এই সরকার ইতিহাস পাকিস্তান মনে রাখবে। শেখ হাসিনা বলতো যে ভারতকে যা দিছি ভারত মনে রাখবে, তো ডক্টর ইউনূসের এই সরকার তারাও পাকিস্তানকে যা দিছে পাকিস্তান মনে রাখবে। আর এতে ভারতের শিশুসুলভ অভিমান আছে। যদিও ভারতের সাথে শেখ হাসিনা সরকারের করা শুধুমাত্র একটা প্রকল্প বড় ধরনের, বাকিগুলো ছিল এরকম জানি না, হতেও পারে। তো ওই যে আমাদের যে ডিফেন্স জোন হচ্ছে, ভারতের জন্য যে একটা জায়গা বরাদ্দ ছিল, সেই জায়গাতে ডিফেন্স জোনের প্রকল্পটা ছাড়া অন্য তেমন কোনো কিছু বন্ধ করেন নাই, ভারতের সাথে সম্পর্ক রাখছেন। তবে বন্ধ হয়ে যাওয়া দরজা পাকিস্তান, ব্যবসা বাণিজ্য কূটনীতি, তারপর সেই দেশের সেনা প্রধান, বিমান প্রধান, এই প্রধান, বাংলাদেশে যাতায়াত, তারপর হচ্ছে বন্দর থেকে তাদের এখানে জাহাজ চলাফেরার যে অনুমতি বা চুক্তিগুলা, দিন শেষে এটা যে খারাপ সিদ্ধান্ত আমি বলছি না, আমার খুব ইচ্ছা আছে পাকিস্তান একবার সফর করার। কারণ যে পাকিস্তান নিয়ে আমরা ছোটবেলা থেকে এত কিছু শুনছি, গেলাম, সমস্যা কি, তাদের দেশের কালচার দেখলাম। ভারতে যাওয়া হয়েছে, হয়তো আবার যাওয়া হবে, কিন্তু পাকিস্তান কখনো যাওয়া হয় নাই। তা আমার জন্য এরকম একটা সুযোগ তৈরি করে দিয়ে গিয়েছেন জনাব ডক্টর ইউনূস। দর্শক, প্রায় 1 যুগেরও বেশি সময় পরে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পাকিস্তানের করাচি শহরের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু করেছে গতকাল থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকার স্থানীয় সময় রাত 8টায় ছেড়ে গিয়েছে, করাচির স্থানীয় সময় রাত 11টায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটটি বোয়িং 737 উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে। এই ফ্লাইটের জন্য 162 আসনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। এর মাধ্যমে বাংলাদেশের যাত্রীদের দীর্ঘদিন পর পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগের সুযোগ তৈরি হলো। এমত অবস্থায় যাত্রীদের সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে ঢাকা করাচি ঢাকা রুটে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালিত হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। আর এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখা হচ্ছে যে 2012 সালে সর্বশেষ এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। আর এরপর 2024 সালে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর ঢাকা করাচি রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা নেওয়া হয়। তো প্রায় 1 যুগ আমার কাছে মনে হলো যে খারাপ সিদ্ধান্ত আমার কাছে কোনোভাবে মনে হচ্ছে না। দেখেন, গ্লোবালাইজেশনের যুগ চলতেছে, আমাদের কোনো দেশের সাথে অতিরিক্ত প্রীতি, কোনো দেশের সাথে অতিরিক্ত শত্রুতা, কোনোটাই ভালো না। তবে পাকিস্তানের জন্য রাষ্ট্র হিসাবে অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি হয়েছে যে তারা হয়তো এখানে
কি বলা যায়, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে তাদের দেশের মানুষ আসবে, আমরাও আসবো। তো এখানে প্রোগ্রামে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান শেখ বশিরুদ্দিন ভাই, আর বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেবি চপ চেয়ারম্যান এয়ার মার্শাল যিনি আছেন ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা। আর 29 জানুয়ারি থেকে আপনার শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতি এবং শনিবারে এই ফ্লাইট হবে। আপনারা যারা আছেন চাইতে পারেন, আমার যাওয়ার প্ল্যান আছে। তবে ডক্টর ইউনূস পাকিস্তানকে যা দিয়ে গেছে, পাকিস্তান ডক্টর ইউনূসকে মনে রাখবে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, জামাত নেতার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এই অভিযোগটি এনেছে চরমোনাইয়ের পীরের একজন মুরিদ। তার অভিযোগ হচ্ছে জামাতের একজন নেতা বরিশালে একজন নারীকে হেনস্থা করেছে। এই খবর প্রকাশিত হবার পরে সমস্ত মিডিয়াগুলো একযোগে এই খবর প্রকাশ করেছে। যদিও তার বিপরীতে তখন প্রচন্ডভাবে শোরগোল চলছিল দেশে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে হত্যার বিষয়, এবং সারা দেশে বিএনপি প্রায় 30টি স্পটে একাধিক মা এবং নারীকে হেনস্থা করেছে, তাদের পেটের উপরে লাথি মেরেছে, তাদেরকে হিজাব ধরে টানাটানি করেছে, অশ্লীল গালিগালাজ এসব তো আছেই। এইটা থেকে মূলত বিএনপিকে একটু রেস্কিউ দেওয়ার জন্য ওই ঘটনা, এখানে দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেই বিষয়টি আমি আসবো। তার আগে জামাত নেতা রেজাউল করিমকে হত্যার পরে যে ঘটনাটি বিএনপি সেখানে ঘটিয়েছে সেই বিষয়ে দুই একটি কথা বলে তারপরে ওইখানে আমরা চলে যাচ্ছি। রেজাউল করিমকে হত্যার পরে আপনারা জানেন বিএনপি চরম একটা নোংরা খেলায় মেতে উঠেছিল। মুহূর্তের ভিতরে তারা একটি মিথ্যা বয়ান প্রচার করার চেষ্টা করে, মিডিয়াদের দিয়ে সেটা বলায়। তারপরে তো এখন ওই যে আগেই বলেছি, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের দিন, প্রত্যেকের হাতে হাতে ফোন। এইখানে মিডিয়ার ভাত আস্তে আস্তে মরে যাবে, এবং আপনারা যদি সজাগ থাকেন তাহলে এই যে বাংলাদেশের যে অসভ্য ইতর মিডিয়াগুলো আছে এদের ভাত মরে যাবে। এই মিডিয়াগুলোই বাংলাদেশকে ধ্বংসের মূল কারিগর। শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করেছিল 17 বছর ধরে, এখন আবার তারেক রহমানকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে। এরা এত বড় নিকৃষ্ট, এই নিকৃষ্টগুলো কোনো মতো অবস্থায় চায় না বাংলাদেশ ভালোভাবে চলুক এবং বাংলাদেশ থেকে চুরি দুর্নীতি লুটপাট এগুলো বন্ধ হোক। কারণ এই মিডিয়া হাউসগুলোই চুরি দুর্নীতি লুটপাটের টাকা পয়সাই এরা টিকে থাকে, যার কারণে যারা চাঁদাবাজি করে, যারা লুটপাট করে, যারা দুর্নীতি করে, এরাই তাদের কাছে ভালো। আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে চুরি লুটপাট দুর্নীতি চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যাবে, ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা জামাত ইসলাম যাতে ক্ষমতায় না আসতে পারে এর জন্য যত ধরনের পরিকল্পনা আছে, যত ধরনের সাপোর্ট দরকার সব বিএনপিকে দিচ্ছে। যাই হোক, ওইখানে যে ঘটনাটি তারা ঘটিয়েছে রেজাউল করিমকে হত্যা করার পরে আজকে সারাদিন ধরে তারা প্রথম যে নিউজটি প্রথমে ছাড়ার চেষ্টা করেছিল যে জামাত সেখানে প্রথমে হামলা করেছিল। তো জামাত যদি হামলা করে থাকে, আমি মেনে নিলাম, তর্কের খাতিরে আমি ধরে নিলাম জামাত হামলা করেছিল। আচ্ছা, কেউ যদি আমাকে একটা থাপ্পড় মারে, বিনিময়ে আমি তাকে হত্যা করবো নাকি বড় জোর আমি তাকে হয় 2টা থাপ্পড় দিতে পারি? আমার যদি খুব বেশি হেডম শক্তি বা ইয়ে থাকে তাহলে আমি 2টা থাপ্পড় দিতে পারি, কিন্তু আমি যখন তাকে হত্যা করে ফেলবো তখন তো আমি আর মানুষ না, আমি অমানুষ, আমি পশু। এটাই তো প্রমাণ হয় নাকি? আচ্ছা, এইটা যখন ঢোপে টিকলো না, যখন মানুষ তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদেরকে প্রবলভাবে আক্রমণ করে বসলো যে এটা মিথ্যা, এরপরে তারা একটি কার্ড খেলা শুরু করলো যে জামাত ইসলাম বিএনপির প্রার্থী জামাতের প্রার্থীকে জড়িয়ে ধরে পায়ে পর্যন্ত পড়েছে। এই ভিডিও তারা ভাইরাল করেছে, ভাইরাল করার চেষ্টা করেছে। তো এই ভিডিও তো আমরা দেখেছি। এখানে বাদল পরিষ্কার করে বলেছে যে আপনি আমাকে এখান থেকে পালিয়ে চলে যেতে বলছেন, আমার এই কর্মী বাহিনী, এই যে এতগুলো কর্মী বাহিনী এখানে, তারা আমি কি তাদেরকে অরক্ষিত অবস্থায় ফেলে আমাকে পালিয়ে চলে যেতে বলছেন? আপনি আপনার লোকগুলোকে সরাই দেন, আমরা নিরাপদে বের হয়ে যাই। 16 সেকেন্ডের একটা কাটপিস তারা প্রচার করেছে যে বিএনপির প্রার্থী জামাতের নেতাকে পায়ে জড়িয়ে ধরেছে, তারপরেও সে কর্ণপাত করে নাই, সে ওই দিক দিয়েই যাবে, সে ওই দিক দিয়েই যাবে, যার কারণে গ্যাঞ্জামের সূত্রপাত হয়েছে। এখানে আমরা আরো একটি কথা বলে রাখতে চাই, এই ঘটনার প্রায় 4 ঘন্টা কিন্তু জামাতের প্রার্থীদেরকে এবং তার নেতাকর্মীদেরকে একটা ফাঁকা রাস্তায় তারা আটকিয়ে রেখেছিল। তারা সেখান থেকে তাদের, এবং পরিষ্কার আমরা শুনতে পেয়েছি সেনাবাহিনী এবং পুলিশের একজন ওসি বলছে আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারবো না। তোমরা নিরাপত্তা দিতে পারবে না, তোমরা আঙ্গুল চোষো। এবং পুলিশের ওই কর্মকর্তা বলছে নেতাকে যে আমরা আপনাকে প্রয়োজনে গাড়িতে করে নিয়ে যাচ্ছি। তখন জামাতের নেতা পরিষ্কার করে বলেছেন যে আপনি আমাকে নিরাপত্তা দিচ্ছেন, আমার জীবনের চেয়ে হাজার হাজার গুণ বেশি মূল্যবান আমার এই পিছনে যে সমস্ত নেতাকর্মী আছে তারা। এইটা যখন ঢোপে টেকে নাই, সর্বশেষ তারা যে নিকৃষ্টতম কাজটি করেছে, ভাই নিকৃষ্ট কাজ করলে তার ধরা পড়তেই হবে, মিথ্যা কথা এটা স্থায়ী হয় না। সর্বশেষ সাইফুল ইসলাম যুবদলের নেতা ওই শ্রীবর্দীর কি করলো, বললো যে প্রচার করা শুরু করলো যে সাইফুল ইসলামকে হত্যা করেছে জামাত ইসলাম, সাইফুল ইসলাম নিহত হয়েছে। এই সংঘর্ষে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছিল, সে এখন নিহত হয়েছে। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল জামাতকে যে হত্যা করেছে ওইটাকে একটু মোকাবেলা করা, এবং মিডিয়া এটা প্রচার করতে যাচ্ছিল, কিছু কিছু মিডিয়া প্রচার করাও শুরু করেছিল যে জামাতের হামলায় সেখানে একজন বিএনপির নেতা নিহত হয়েছে। অথচ আগে কিন্তু প্রত্যেকবার নিউজ করেছে, কেউ কেউ, সবাই করে নেই, এড়িয়ে গেছে, ব্ল্যাক আউট করে দিয়েছে, কেউ কেউ নিউজ করেছে যে বিএনপি জামাত সংঘর্ষে একজন নিহত। এই হচ্ছে মিডিয়ার ধরন। এরপরে ওদের মুখে চুনকালি দিয়ে সাইফুল ইসলাম যুবদলের ওই নেতা তিনি লাইভে চলে আসলেন, এবং লাইভে এসে তিনি বললেন আমি মারা যাই নাই, দয়া করে আপনারা আমাকে মেরে ফেলবেন না, মরার আগেই আমাকে মেরে ফেলবেন না, আমি সুস্থ আছি, ভালো আছি। শুনুন তার লাইভ। মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি
ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি, আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর মারা গেছি এই কথাটা মিথ্যা, গজব। দয়া করে গজবে কাঁদ দিবেন না। আচ্ছা, সাইফুল ইসলামের এই লাইভ করার পরে ঘটনা কি ঘটেছে আপনারা কি জানেন? হতভম্ব হয়ে যাবেন আপনারা। সাইফুল ইসলাম কেন তারেক রহমানের নির্দেশ অমান্য করে সে তার বেঁচে থাকার লাইভ সম্প্রচার করলো? সে কেন বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করলো? সে কেন মরার ভান করলো না, মরার অভিনয় করলো না? যার কারণে সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ও খোদা, আমাকে উঠিয়ে নাও তোমার কাছে এই বিএনপি কে দেখার আগে। শুধু ওইখানেই নয়, বিএনপির হাতে এই একই দিনে গতকাল কুমিল্লাতেও তারা নিজেরা চাঁদার টাকা ভাগাভাগি করে একজন বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। গতকালই ওই রেজাউল করিমের নিহত হবার কারণে ওই খবরটি আসে নাই। এই নিয়ে 5 আগস্টের পরে বিএনপির হাতে 220 জন নিহত হলো। এই হচ্ছে বিএনপি। আর ছাত্র দলের হাতে একজন তেজগাঁও কলেজের শামীম হত্যা করেছে এদের। এবার চলুন আমরা একটু চরমোনাইয়ের পীরের কাছে যাই। চরমোনাইয়ের পীরের মুরিদ, একজন মুরিদ, সে একটা ভিডিও ভাইরাল করে দিল যে জামাত নেতা নারীকে হেনস্থা করেছে। এর একটা ক্লিপ আমাদের হাতে এসেছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে না, যে লেবাসধারী এই নিউজটা প্রচার করেছে সে মূলত বিএনপির কাছ থেকে টাকা খেয়েছে। টাকা খেয়ে, কারণ বিএনপি এখন ব্যাকফুটে, সারা দেশে তারা নারীদেরকে নির্যাতন করেছে, নারীদেরকে ছায়া খুলে নিতে চাচ্ছে, তারপরে মায়ের ধরে হেনস্থা, পেটের উপরে বৃদ্ধ মায়ের পেটের উপরে, তোল পেটের উপরে লাথি মেরেছে। এগুলো তো ঢেকতে হবে। মিডিয়া তো এগুলো প্রচার করে নাই। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু ছড়িয়ে পড়েছে, সেহেতু এই মিডিয়া তো জামাতের বিরুদ্ধে কিছু বলতে হবে। চুপ হয়ে গেছে একেবারে। ওইটা তো তারা বলতে পারে না, কারণ এটা তাদের ভাষণ হয় ওই মিডিয়াগুলোর, তারা তো এই খবর প্রচার করতে পারে না। তখন ওই চরমোনাইয়ের ওই মুরিদটাকে, ওই লেবাসধারীকে, ওই শয়তানকে টাকা দিয়েছে বিএনপি। একজন বিএনপির চরমোনাইয়ের একজন মুরিদ, সে বিএনপি করে। ওই জায়গায় তো বলেছি চরমোনাইয়ের ব্যবসাটা আছে মুরিদ ব্যবসা। তাদের কাছে কে চোর, কে গুন্ডা, কে বদমাইশ, কে লুচ্চা, কে ইতর, কে শেষর, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এইটা কোনো ফ্যাক্টর না। যে মুরিদ হবে আর মুষ্টি করে মুষ্টির ভিতরে কিছু বান্ডিল ঢুকাই দিয়ে আসলে সব জায়েজ। তো যাই হোক, এই বিএনপির এই মুরিদ ওই মুরিদটাকে, চরমোনাইয়ের বর্তমান ওই হাত পাখার মুরিদকে কিছু টাকা দেয় যে তুই এরকম একটা কিছু করতো, দেখি কিছু করা যায় কিনা। তখন সে যেটা করেছে, সে প্রচার করেছে যে নারী নির্যাতন করেছে জামাত নেতা। আর আসল ভিডিওটা এই দেখুন। আমি কি আপনার কাছে এমন কোন কথা বলছি যে যেটার জন্য সে এত উগ্র? ওনার মতো একজন মুরব্বী মানুষের তুই কইটা তুই কাছে ব্যবহার করছিস? এই ওনার মতো একটা মুরব্বী তুই কাছে ব্যবহার করছিস? আছে আছে এই আছে এই আছে এই আছে এই ধরি আপনারা কি বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলছে, কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে? সর্বশেষ এইগুলো দেখার পরে, বিএনপির এই নষ্টামো, এই ভ্রষ্টামো দেখার পরে বিভিন্ন জায়গায় বিএনপিকে ছেড়ে, বিএনপিকে বয়কট করে, বিএনপিকে বাদ দিয়ে, ওদেরকে ঘৃণা করে, যারা একটু মনুষ্যত্ব যাদের ভিতরে আছে, যারা মানুষ আর কি, এই মানুষগুলো জামাত ইসলামে যোগদান করছে। এর ভিতর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হয়েছে, পটুয়াখালীর এক বিএনপি নেতা, সে এই যে এতদিন ধরে সে বিএনপি করেছে, তার গায়ে যে পাপ জড়ো হয়েছিল, সেই পাপ ধোয়ার জন্য 50 কেজি দুধ কিনে সেই দুধ দিয়ে গোসল করে জামাতে যোগদান করেছে। এই দেখুন তার ভিডিও। দুধ দিয়ে গোসল করে, 50 কেজি দুধ দিয়ে গোসল করে জামাতে যোগদান করেছেন এবং তিনি এই গোসল করিয়েছেন বাউফল আসনের জামাতে মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুতরাং বিএনপির এখনো সময় আছে। বিএনপি যদি সোজা পথে না হাঁটে, তাহলে হয়তো বাংলার জনগণই বিএনপিকে সোজা পথ দেখিয়ে দেবে। ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন।